ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে সাকিব আল হাসান কি খেলবেন? তাকে কি বেস্ট ইলেভেনে রাখা হবে? সাকিব বাংলাদেশ দলের খুবই গুরুত্বপূর্ণ একজন সদস্য। তবে প্রথম টেস্টে অর্থাৎ চেন্নাইয়ে বাংলাদেশ দল ভারতের বিপক্ষে প্রথম যে টেস্ট ম্যাচটা খেলেছে সেই টেস্টে সাকিব বল হাতে পারফর্ম করতে পারেননি। মানে প্রথম ইনিংসে তিনি 8 ওভার বোলিং করে কোনো উইকেট পাননি এবং দ্বিতীয় ইনিংসে 13 ওভার বোলিং করে তিনি কোনো উইকেট পাননি। দুই ইনিংস মিলিয়ে উইকেট শূন্য ছিলেন সাকিব। সাকিব উইকেট না পাওয়ার কারণে তাকে নিয়ে অনেক আলোচনা হয়েছে, কথা হয়েছে, সমালোচনা হয়েছে। এবং চেন্নাই টেস্ট চলাকালীন সময় জানা যায় যে সাকিবের আঙ্গুলে সার্জারি করা হয়েছে বা আঙ্গুলে ব্যথা রয়েছে, অর্থাৎ তিনি আঙ্গুলের ইনজুরি নিয়ে এই চেন্নাই টেস্ট খেলছেন। মানে সাকিব শতভাগ ফিট ছিলেন না, ফিট না থাকার পরেও তিনি টেস্ট খেলছেন। এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে এবং প্রেস কনফারেন্সে সাকিবকে বাদ দেওয়ার প্রশ্নও কিন্তু অলরেডি উঠে গিয়েছিল। এখন কানপুরে যে টেস্ট খেলবে বাংলাদেশ ও ভারত, সেইখানে সাকিবের একাদশে থাকার সম্ভাবনা আসলে কতটুকু? সাকিবকে কি বাদ দেওয়ার মতো সাহস টিম ম্যানেজমেন্ট দেখাতে পারবে? এখন সাকিব আল হাসান এমন একজন ক্রিকেটার যিনি আমরা সবসময় দেখেছি যে যখন তাকে নিয়ে সমালোচনা হয় তখন কিন্তু তিনি পারফরমেন্স করেই সকল সমালোচনার জবাব দিয়ে থাকেন। আর আমি আগেও বলেছি, এখনো বলি, একটা কথা সবসময় আমি বলি যে কোনো খেলোয়াড়কেই একটা ম্যাচের পারফরমেন্স দিয়ে আপনি কখনোই কোনো খেলোয়াড়কে বাদ দিতে পারবেন না বা বিবেচনা করতে পারবেন না। সাকিব বাংলাদেশ ক্রিকেটকে অনেক কিছু দিয়েছেন এবং যদি আপনারা, আমি এর আগেও বলেছিলাম, যদি আপনারা পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ যে রাওয়ালপিন্ডিতে ঐতিহাসিক জয় পেয়েছে টেস্টে, সেখানেও কিন্তু সাকিবের বল হাতে বড় ভূমিকা ছিল। তিনি দুইটা টেস্টে সব মিলিয়ে 5টা উইকেট নিয়েছিলেন। তাহলে পারে ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টের আগেই যে খেলোয়াড়টা তিনি 5টা উইকেট নিলেন, তাকে চেন্নাই টেস্টের পারফরমেন্স দিয়ে কেন তাকে বাদ দিতে বলা হচ্ছে বা বাদ দেওয়ার প্রশ্ন উঠছে, এটা আসলে আমার ঠিক, মানে আমি আসলে ঠিক বুঝে উঠতে পারছি না। সাকিব কি, শুধু সাকিব আল হাসান না, প্রত্যেকটা খেলোয়াড়ই দেখবেন যে তিনি কিন্তু খারাপ সময় পার করেন। আর সাকিব যেহেতু তার আঙ্গুলে একটু ব্যথাও রয়েছে, খুবই স্বাভাবিক তিনি বলটা গ্রিপ করতে পারেননি ঠিক মতো, এই জন্য তার স্পিনটা খুব একটা কার্যকর বা কার্যকরী হয়নি। কিন্তু কানপুর টেস্ট শুরুর আগে সেখানে কিন্তু 3 থেকে 4 দিন সময় পেয়েছে বাংলাদেশ দল এবং টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে একটা কথা বলা হয়েছে যে সাকিবকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সাকিব যদি কানপুর টেস্টের আগে পুরোপুরি ফিট হয়ে ওঠেন তাহলে পরে তাকে কানপুর টেস্টের একাদশে রাখা হবে এবং যদি সাকিব বল করতে নাও পারেন তাহলে পরে সাকিবকে শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবেই কিন্তু তারা দ্বিতীয় টেস্টের একাদশে বিবেচনা করতে চান। তার মানে একটা বিষয় কিন্তু পরিষ্কার যে আমরা দেখেছি চেন্নাই টেস্টে সাকিব প্রথম ইনিংসে সর্বোচ্চ 32 রান করেছিলেন এবং দ্বিতীয় ইনিংসে তিনি 25 রান করেছিলেন। অর্থাৎ সাকিব কিন্তু তিনি যতক্ষণ উইকেটে ছিলেন বেশ স্বাচ্ছন্দ্যে তিনি ব্যাটিং করেছেন। সো একজন ব্যাটসম্যান হিসেবেও কিন্তু সাকিব দ্বিতীয় টেস্টের একাদশে তিনি সুযোগ রিজার্ভ করেন। আর আমি আগেও বলেছি সাকিব এমন একজন খেলোয়াড় যিনি, তাকে নিয়ে যখন সমালোচনা হয় তখন তিনি কিন্তু খুব ভালো পারফরমেন্স করেন। আবার কানপুরের যে উইকেটটা হবে সেখানে কিন্তু কালো মাটির উইকেট হবে এবং এই কানপুরের যে অতীত রেকর্ড সেখানে আমরা দেখেছি এখানে স্পিনাররা কিন্তু বেশি সুবিধা পেয়ে থাকেন। সো এই দিক বিবেচনা করে অবশ্যই বাংলাদেশ হয়তো 3জন স্পিনার নিয়ে খেলাবে এবং 3জন স্পিনার খেলার পরে একজন কিন্তু অটোমেটিক সাকিব আল হাসান এবং অন্যজন হচ্ছেন মেহেদী হাসান মিরাজ। তাহলে তৃতীয় স্পিনারটা কে? তৃতীয় স্পিনারটা হচ্ছেন তাইজুল ইসলাম। সো কানপুর টেস্টে আমরা সবাই জানি যে বাংলাদেশ দল ভারতের কাছে প্রথম টেস্টে 280 রানের বড় ব্যবধানে হেরেছিল। এখন দ্বিতীয় টেস্টে তারা কিন্তু জয়ের লক্ষ্য নিয়েই তারা মাঠে নামবে এবং জয়ের জন্যই খেলবে। সো কানপুরের যে কন্ডিশন, কানপুরের যে উইকেটের আচরণ, সব দিক বিবেচনা করে বাংলাদেশের যে একাদশটা হতে পারে সেই একাদশে আমি 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 বলবো যে সেই একাদশটা এরকমটা হতে পারে যে হয়তো সাদমান অথবা জাকিরের মধ্যে যে কোনো একজনকে বাদ দিলে পারে ভালো হতে পারে। মানে উদ্বোধনী জুটিতে আমি টিম কম্বিনেশন বিবেচনা করে, ডানাতি বাহাতি কম্বিনেশন বিবেচনা করে আমি আসলে একজনকে বাদ দেওয়ার পক্ষে। সো সাদমান অথবা জাকিরের জায়গাতে আমি মাহমুদুল হাসান জয়কে মনে করে তাকে খেলানোটা ঠিক হবে। মাহমুদুল হাসান জয়ের সঙ্গে সাদমান অথবা জাকির, তারপরে যেরকম ব্যাটিং লাইন আপ আছে ওরকমই নাজমুল হোসেন শান্ত, আমি মমিনুল হককেও রাখার পক্ষে অভিজ্ঞতা বিবেচনা করে। মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ
এবং বোলিং ডিপার্টমেন্টে শুধুমাত্র আমি বলবো যে যেহেতু কানপুরের উইকেটে আসলে এইখানে প্রথম দিকে হয়তো বা পেসাররা সুবিধা পেলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু পেসাররা খুব একটা অ্যাডভান্টেজ পাবেন না, সেখানে স্পিনাররা রাজত্ব করবে। সেই ক্ষেত্রে আমি বলবো যে কানপুরের উইকেটের বৈশিষ্ট্য বিবেচনা করে এখানে যেহেতু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পেসারদের জন্য আসলে বাউন্স এবং গতিটা খুব একটা ইফেক্টিভ হবে না, তো এই দিক বিবেচনা করে নাহিদ রানার বাদ পড়ার সম্ভাবনা বেশি থাকবে টিম কম্বিনেশন বিবেচনা করলে। এবং নাহিদ রানার বদলে হাসান মাহমুদ, তাসকিন আহমেদ দুই পেসারের সঙ্গে সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ এবং তাইজুল, এই তিন স্পিনার অ্যাটাক নিয়ে বাংলাদেশ দলের খেলার সম্ভাবনা বেশি। আর সাকিবকে বাদ দেওয়ার কোনো প্রশ্নই নাই। সাকিব তিনি বিশ্বমানের একজন খেলোয়াড়, বিশ্বমানের একজন অলরাউন্ডার, এবং সাকিবকে বাদ দেওয়ার মতো সাহস টিম ম্যানেজমেন্ট এখনো দেখাবে না। সাকিব দলে থাকলে পারে তিনি অবশ্যই একাদশে থাকবেন যদি তিনি শতভাগ ফিট থাকেন, আর দেখবেন যে সাকিব পারফরমেন্স করে তিনি সকল সমালোচনার জবাব দিবেন।